ওয়েলকাম ম্যাম। আপনাকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা। নদী এক নজরে রাজীবের দিকে তাকিয়ে আছে। হাত সে যে ধরে আছে, হাত ছাড়ছে না। রাজীব ছাড়াতে চাইলেও ছাড়ছে না, শক্ত করে ধরে আছে। অফিসের বস কানে কানে বলল, নদী, কি করছো? অয়ন সাহেবকে ধন্যবাদ দাও। এভাবে হাত ধরে আছো কেন? সবাই দেখছে কিন্তু। কি শুরু করছো? হাত ছাড়ো। নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে হাত ছেড়ে মিষ্টি করে হেসে বলল। ও সরি। আর ধন্যবাদ অয়ন সাহেব। অয়নের বিরক্ত লাগলেও কিচ্ছু করার নেই। অয়ন মিষ্টি করে হেসে বলল, ওয়েলকাম ম্যাম। নদী, আসো তোমাকে কেবিন দেখিয়ে দিই। সাথী, তুমি আজ থেকে নদী ম্যামের সাথে থাকবে, ওকে? জি স্যার। এত পিচ্চি সুদর্শন ছেলে কিভাবে এত সুদর্শন হতে পারে একটা ছেলে? ঠোঁট দেখে মনে হয় এখন কিস করে দেই। নিজের কন্ট্রোল করা। নদী, এটা কি ভাবছিস? এটা ঠিক না। তুই ওদের সিনিয়র ম্যাডাম হবি। এগুলো কি বলিস? নদী, হচ্ছেটা কি? এভাবে ওর দিকে তাকিয়ে কি ভাবিস? কই কিছু না তো আব্বু। চলো। নদী আর অফিসের বস চলে গেল। অয়নের বন্ধু আকাশ বলল, কি দোস্ত, ম্যাম তো তোমার প্রেমে পড়ে গেছে মনে হয়। ম্যামের কি দোষ বলো? আমি মেয়ে হলে তোমাকে কবে কিডন্যাপ করে বিয়ে করে নিতাম। অয়ন রাগী লুক নিয়ে তাকালো। আকাশ ভয়ে ভয়ে চলে গেল। কিছু বুঝতে পারছেন না তাই তো? আসুন বুঝিয়ে বলছি। অয়ন হচ্ছে গল্পের নায়ক। অয়নের বাবা নেই, পরিবার বলতে তার মা আর বোন। অনেক কষ্টের পর এই চাকরিটা ম্যানেজ হয়েছে। আজ তার অফিসের নতুন এমডি মানে বসের মেয়ে জয়েন্ট করেছে। বাকিটা তো আপনারা জানেন। চলুন এবার গল্পে আসা যাক। অয়ন নিজের কেবিনে চলে গেল, গিয়ে কাজ করতে লাগলো। নদী নিজের কেবিনে গিয়ে তার আব্বুকে জিজ্ঞেস করলো, আব্বু, ওই অয়ন নামের ছেলেটা কি পদে আছে? কম্পিউটারের সব দায়িত্ব অয়ন সাহেবের উপরে। ছেলেটার বয়স কম হলে কি হবে, অনেক ভালো মেধাবী। যেমন দেখতে তেমন মেধাবী, তেমন সৎ। 1 মাস হলো জয়েন হয়েছে। যতটুকু দেখছি ছেলেটা অনেক ভালো, শান্ত, কারোর সাথে তেমন কথা বলে না, লাজুক টাইপের। মেয়েদের সাথেও তো কখনো তেমন কথা বলতে দেখি নাই। কিন্তু তুই ওয়াইন সাহেবের দিকে এমনভাবে তাকিয়েছিলি কেন? কই? আচ্ছা বাদ দে, তুই তাহলে থাক, আমি যাচ্ছি। সাথী তোকে সব বুঝিয়ে দিবে। সাথী ভিতরে আছে। এতক্ষণ সাথী দরজার কাছে দাঁড়িয়েছিল। নদীর আব্বুর ডাক শুনে ভিতরে আসলো। নদীর আব্বু চলে গেল। নদীকে সাথী সব কাজ বুঝিয়ে দিল। নদী চেয়ারে বসে কাজের দিকে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অয়নের মুখের হাসিটা চোখের সামনে ভাসতে লাগলো। নদীর দিকে তাকিয়ে কিছুটা বুঝতে পারল। মিটমিট করে হেসে মনে মনে বলল, ম্যাডাম, অয়ন সাহেবকে দেখে এই অবস্থা। সেই 1 মাস থেকে পটানোর কত চেষ্টা করলাম, হলো না। আর এই ম্যাডাম এসেছে আবার। যত সব একটা গেলে আরেকটা আসে। আমার চান্সটাকে নিয়ে কি না কি ভাবছে নিশ্চয়ই। অয়ন কাজ করে কিছু ফাইল পূর্ণ করে আকাশকে বলল, আকাশ, তুমি আমাকে একটু হেল্প করবে কি? প্লিজ? তুমি যদি ম্যাডামের কাছে এই ফাইলগুলো দিয়ে আসতে। ভাই তুমি যাও, আমার অনেক কাজ দেখেছো তো। যাইতে ভয় লাগছে। ম্যাডাম কেমন করে আমার হাত ধরেছিল। দূর যাও তো, কিছুই হবে না। অয়ন উঠে আল্লাহর নাম নিয়ে চলে গেল। নদী কেবিনের সামনে গিয়ে নক করলো। সাথী দরজা খুলে দেখে অয়ন এসেছে। সাথী বলল, ম্যাডাম, অয়ন সাহেব এসেছে। আপনি ম্যাডামকে দিয়েন। ভিতর থেকে নদী বলে উঠল। অয়ন সাহেবকে ভেতরে পাঠিয়ে দিন। অয়ন শুনি ভিতরে গেল, গিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে ফাইলটা বাড়িয়ে দিল। ম্যাডাম, 6টা ফাইলের কাজ শেষ। এখন আপনি চেক করে নিতে পারেন। আরে বসেন আগে, আমাকে বুঝিয়ে দিন। আমি তো আর বুঝি না, আজ নতুন এসেছি। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি।
অয়ন একটা ফাইল খুলে নদীর দিকে ঘুরিয়ে বলতে লাগলো। নদী বাধা দিয়ে বলল, এইদিকে আসেন, ওইখান থেকে বুঝেন তো পারছি না। না, আমি ঠিক আছি। এই দিনে আসেন না, সমস্যা নেই। অয়ন কথা না বাড়িয়ে নদীর থেকে একটু সাইডে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে লাগলো। নদী অয়নের দিকে এক নাগারে তাকিয়ে থাকলো। অয়ন বুঝিয়ে বলল, ম্যাম, বুঝতে পারছেন? আরেকটা বুঝিয়ে দিন। জি ম্যাম। এইটা বুঝছেন কি? হ্যাঁ, বুঝছি। ও আচ্ছা, এ কি কাজ? একটা বুঝলে হবে ম্যাম। আমি তাহলে এখন আসি। আচ্ছা, আর হ্যাঁ, দরকার পড়লে ডাক দিলে বিরক্ত হবেন না তো? অয়ন মনে মনে ভাবল, বিরক্ত হলে আর না হলে কি, সেই তো শুনতে হবে। আপনি আমার বস, আর কি করার। না ম্যাম, বিরক্ত হব কেন? যখন ডাকবেন তখন আমাকে পাবেন। কথাটা বলে অয়ন চলে গেল। একটু পর অয়নকে ডাকতে লাগলো। সামান্য বিষয় নিয়েও ডাক দেয়। অয়ন যাচ্ছে আর আসছে। এমন করতে করতে রাত হয়ে গেল। অয়ন সকালে খায় নাই, দুপুরেও খাওয়ার সুযোগ হয় নাই। এই ম্যাম এসেছে। সারাদিন তোমাকে কাজ করে নিল, খাওয়ার সময়টুকু দিল না, বারবার এতগুলো ফাইল দিয়েছে। আজ আর তোমার বাসায় যেতে হবে না। মনে তো হচ্ছে তাই। দেখি, কাজ করি যত তাড়াতাড়ি পারি। এখন থেকে গেলে বাঁচি। প্রথম দিন এসেছি, দেখি ম্যাম তো কাজ করছে। যাই বিলো ম্যাম, কিন্তু ধৈর্য অনেক। এত কাজ করছে প্রথম দিনে। অয়ন নিজের কাজ করতে লাগলো। এক এক করে সবাই ফাইল জমা দিয়ে যার যার কাজ করে চলে যেতে লাগলো। কিন্তু অয়নের কাজ হতে চাচ্ছে না। সারাদিন এক কাপ চা ছাড়া কিছুই খেতে পায় নাই। মাথাটা ব্যথা করছে। অয়নের মন চাচ্ছে এক কাপ চা হলে খারাপ হতো না। সাথী অয়নের কাছে এসে বলল, অয়ন শাহ ম্যাম তোমাকে ডেকে যাও। আচ্ছা, যাচ্ছি। অয়ন মাথায় হাত দিয়ে কেবিনের দিকে গেল। দরজাটা খুলে বলল, ম্যাম, আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসুন। নদী কিছু বলতে যাবে তখন অয়নের ফোনটা বেজে উঠল। অয়ন সাথে সাথে পকেট থেকে ফোনটা বের করে দেখে ওর আম্মু ফোন দিয়েছে। অয়ন বলল, ম্যাম, কিছু মনে না করলে আমি একটু ফোনটা ধরতে পারি? আসলে আম্মু কল দিয়েছে। যদি ফোন কেটে দেয় কষ্ট পাবে, না ধরলেও টেনশন করবে। ওকে ধরেন, সমস্যা নেই। অয়ন ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, এখনো আসছো না কেন? তোমার তো অফিস আরো আগে ছুটি হয়, আজ এত দেরি হচ্ছে কেন? আম্মু, আমি একদম ঠিক আছি। আর আম্মু, অফিসে আছি, কাজ একটু বিজি আছি, তাই কল দিতে পারি নাই। আর দেরি হচ্ছে, কাজ শেষ হলে আমি চলে আসব। আর তুমি খেয়ে নাও। আচ্ছা আব্বু, তুই সাবধানে আসিস। অয়ন ফোনটা কেটে দিয়ে পকেটে রেখে বলল, সরি ম্যাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম। আচ্ছা ম্যাম, কি বলবেন? আচ্ছা, আগামীকাল করেন, আজ আপনি বাসায় যান। ধন্যবাদ ম্যাম। কথাটা বলে তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে গেল। ফাইলগুলো ব্যাগে ভিতরে নিয়ে অফিস থেকে বের হলো। অফিসের সামনে দাঁড়িয়ে আছে। গাড়ির অপেক্ষায় নদী বের হয়ে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। নদী বলল, অয়ন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনি আসেন, আমি পৌঁছে দিয়ে বাসায় চলে যাব। ধন্যবাদ ম্যাম, আপনি চলেন যান। এইটা বলেছেন তাতে অনেক খুশি। ওই তো গাড়ি চলে এসেছে। আচ্ছা, আপনারা থাকেন, আমি যাচ্ছি। অয়ন বাসে ওঠে বাসার দিকে রওনা দিল। আর মনে মনে ভাবতে লাগলো, কার পাল্লায় যে পড়লাম। সামান্য বিষয় নিয়ে ডাকে। এই মেয়ে প্রথম দিনে এত কাজ দিয়েছে, আল্লাহ জানে সামনে কি করে। অয়ন ভাবতে ভাবতে বাসায় চলে এসেছে। বাসার ভিতরে গিয়ে তাড়াতাড়ি করে রুমে গেল। ফ্রেশ হয়ে বোনের কাছে গেল। ভাইয়া, তুমি আজ এত দেরি করলে কেন? অফিসে কাজ ছিল। বোন, চল খাবার খাবো। অয়ন রাইসাকে নিয়ে খাবার খেতে গেল। এসে গেছিস বাপ, বস, আমি খাবার দিই। আম্মু, তুমিও বসো, একসাথে খাবো।
অয়ন দুজনের প্লেটে খাবার বেড়ে দিল। অয়নের আম্মু খেতে লাগলো। অয়ন হাত ধুয়ে খাবারের প্লেটটা কাছে নিয়ে ভাত মাখিয়ে রাইসাকে খাইয়ে দিতে লাগলো। রাইসা ছোট থেকে অয়নের হাতে খায়। অয়ন রাইসাকে খাইয়ে নিজেও খেলো, দুজনই খেলো। অয়ন রুমে এসে ব্যাগ থেকে ফাইল বের করে দেখতে লাগলো। ফাইলগুলো দেখা শেষ করতে করতে 2টা বেজে গেল। সকালে উঠে নাস্তা করে ফাইল নিয়ে বের হয়ে গেল। অফিসের সামনে গিয়ে দেখে ম্যাম চলে এসেছে। অয়ন তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসে নিঃশ্বাস ছেড়ে বলল, ম্যাম কখন এসেছে? ম্যাম সবার আগে এসেছে। এই কি ম্যাম রে বাবা, প্রথম প্রথম এমন? ও হ্যাঁ, তুমি আসলে তোমাকে পাঠিয়ে দিতে বলেছে। তুমি ম্যামের সাথে দেখা করে আসো। ধ্যাত, ভালো লাগে না। 1 মাস আগে স্যার ছিল, ভালো ছিল। এই ম্যাম এসেছে না, দূর, ভালো লাগে না। কথাটা বলেই অয়ন ফাইল নিয়ে চলে গেল। দরজার সামনে গিয়ে নক করলো। আসতে পারি ম্যাম? হ্যাঁ, ভেতরে আসেন অয়ন সাহেব। অয়ন ভিতরে ঢুকে 2টা ফাইল সামনে দিয়ে বলল, ম্যাম 2টা ফাইল বানাতে পারছি, আর 3টা বাকি আছে। ওইটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এইখানে বসে কাজটা করেন, আর আমার কোনো সমস্যা হলে আপনি শিখিয়ে দিতে পারবেন। অয়ন কিছুটা বিরক্ত হলো, বাট কিছু বুঝতে না দিয়ে উঠে গিয়ে ফাইলটা নিয়ে চলে আসলো। এসেছে ফাইলে কাজ করতে লাগলো আর নদীকে বুঝিয়ে দিতে লাগলো। এভাবে 2 মাস যাওয়ার পর শুক্রবার সকালে অয়ন ঘুমাচ্ছিল। ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে রিসিভ করে ঘুমো ঘুমো চোখে বলল, আসসালামু আলাইকুম। কে বলছে? কে বলেছে মানে? আপনি কি আমার নাম্বার সেভ করে রাখেন নাই? কথাটা শুনে অয়ন চোখটা খুলে চমকে গেল। লাফ দিয়ে উঠে বলল, সরি ম্যাম, খেয়াল করি নাই। ম্যাম কিছু হয়েছে কি? এত সকালে কল দিয়েছেন যে? বিরক্ত হলেন নাকি? ছুটির দিনেও ফোন দিলাম। আরে না না, কি যে বলেন না। নদী কিছু বলার আগেই রাইসা বলে উঠল, ভাইয়া ঘুম থেকে উঠছো? আম্মু খেতে বললো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার খুব ক্ষুধা লেগেছে। বোন তুই যা, আমি আসছি। ম্যাম কেন? ম্যাম কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা হয় নাই। অয়ন, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? জি ম্যাম, কেন না? কখন আসতে হবে বলেন? সন্ধ্যায় আমি একটা গাড়ি পাঠাবো, আপনি শুধু গাড়িতে উঠতে হবে, তাতেই হবে, আর কিছু করতে হবে না। ম্যাম গাড়ি লাগবে না, আপনি শুধু বলেন কোথায় যেতে হবে, আমি সেইখানে পৌঁছে যাব। আমি যা বলছি তাই করেন, তাতেই হবে। এটা বলে ফোনটা কেটে দিল। অয়ন খাট থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। খেয়ে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে সন্ধ্যার দিকে বাসায় আসে। একটু খাটের সাথে গা এলিয়ে দিতেই তখনই ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখে নদী মানে অফিসের ম্যাম ফোন দিয়েছে। অয়ন ফোনটা ধরে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। গাড়ি চলে গেছে, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা ম্যাম। কথাটা বলে ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল রাইসা। আর ওর আম্মু টিভি দেখছিল। অয়নকে দেখে অয়নের আম্মু বলল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ আম্মু, ম্যাম ডেকেছিল। আর বোন আমার দেরি হলে তুই আর আম্মু খেয়ে নিস। তাড়াতাড়ি এসো ভাইয়া। অয়ন রাইসাকে ডাটা দিয়ে গেট দিয়ে বের হতেই গাড়িটার সামনে এসে থামে। গাড়িতে উঠে বসে। বেশ কিছু দূর যাইতেই ওর সাথে থাকা লোকটা অয়নের চোখে লাল কাপড় দিয়ে বেঁধে দিল। অয়ন কাপড়ে হাত দিতেই সামনে থাকা লোকটা বলছে, অয়ন বুঝতে পারছে না এগুলো কার করার মানে। হঠাৎ করে গাড়িটা থেমে গেল। অয়নকে ধরে হাঁটতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর বাঁধনটা খুলে দিয়ে চলে গেল। অয়ন চোখ ডলতে লাগলো। চোখ ডলে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। পিছন থেকে ওই লোকটা বলল, অয়ন কিছু বলল না। অয়ন দেখতে পেল একটা ব্রিজ।
পুরো ব্রিজ মোমবাতি দিয়ে সাজানো, পায়ের নিচ দিয়ে গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছে। যত এগিয়ে যাচ্ছে তত সুন্দর করে সাজানো। সামনে যাইতে দেখে মোমবাতি দিয়ে লাভ আঁকা। অয়ন লাভ আঁকার কাছে যাইতেই আকাশে লেখা উঠল আই লাভ ইউ অয়ন। অয়ন বুঝে ওঠার আগেই দেখতে পেল নদী অয়নের সামনে হাঁটু গেড়ে একটা গোলাপ নিয়ে এগিয়ে দিয়েছে। অয়ন অবাক হয়ে পড়ল। ম্যাম, এইগুলো কি? কি মানে তুমি বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না এইগুলো করার মানে কি। রেগে যাচ্ছ কেন অয়ন? আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই। কথাটা শুনে অয়ন বুঝতে পারছে না হাসবে নাকি কাঁদবে। ভুরু কুচকে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? কিছু খেয়ে আসেন নাই তো? মানে কি বলতে চাও? ম্যাম, আপনি একবার ভেবে দেখেন আপনি কি আর আমি কি। হ্যাঁ, ভেবে দেখেছি। কি এমন হয়েছে? না হয় আমার বয়স একটু বেশি, তাই বলি কি আমার মধ্যে কোনো ফিলিংস নাই? আমি কি অন্য মেয়েদের মতো না নাকি? আমাকে দেখে কি তোমার বয়স্ক মনে হয় না? আর সিনিয়রদের কি মানুষ বিয়ে করে না? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনিয়র মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ জানি তো ম্যাম, এখানে আমি সিনিয়র নিয়ে কথা বলছি না। মোট কথা ম্যাম, আমার সাথে আপনার যায় না। আমি একটা গরিব বাবা মায়ের সন্তান, আর আপনি একজন বড়লোকের বাপের আদরের সন্তান। তাতে কি হয়েছে? তুমি গরিব তাতে কি? আমার যা আছে তাতেই চলে যাবে। তাতে আমার কি? আমি আপনাকে কখনো ওই চোখে দেখি নাই। আমি আপনাকে সম্মান করি, তাই বলে দেখেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার মাঝে কি নেই যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? দেখেন ম্যাম, আপনার মাঝে সব আছে, বাট আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এখন যদি বলেন আমাকে চাকরি থেকে বের করে দিবেন তাহলে দিতে পারেন। আমি নিজের চাকরি ছেড়ে দিব, তারপরও আপনাকে আমি বিয়ে করতে পারবো না। কথাটা বলে অয়ন ওইখান থেকে পিছন ঘুরে চলে আসতে নিবে। তখন নদী অয়নকে পিছন থেকে শার্টের কলার ধরে টান দিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। পাক্কা 4 মিনিট পর ছেড়ে দিয়ে অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ অয়ন, আমাকে এভাবে ছেড়ে যেও না। আমি তোমার জন্য সব করতে পারবো অয়ন, তাও প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আপনাকে কখনো বউ হিসাবে কল্পনাও করি না। কথাটা বলে ধাক্কা দিয়ে নদীকে ছাড়িয়ে দিয়ে চলে আসতে লাগে। নদী আবার ধরতে যাবে, অন রাগী লুক নিয়ে বলল, একদম আমাকে টাচ করবেন না, আমাকে এখান থেকে যেতে দিন। প্লিজ অয়ন, আমার ভালোবাসাটা গ্রহণ করো। অয়ন, তুমি চাইলে আমাকে এখন পরীক্ষা করতে পারো। আমার বয়স বাড়লে কি হবে? তোমাকে সুখে রাখার জন্য আমি একদম পারফেক্ট। প্লিজ অয়ন, একবার আমার ভালোবাসা গ্রহণ করো। আর এইটা একটা হোটেল, আমি রুম এখন বুক করছি। তুমি আমার সাথে চলো। নদীর কথা শুনে অনুরাগে শরীর কাঁপতে লাগলো। ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, তোর কি আমাকে দেখে ওই রকম ছেলে মনে হয়? তোর বয়স দেখে তোকে আমি গ্রহণ করি না। আমি তোকে কখনো ওইভাবে দেখি নাই, তাই আমি তোকে বিয়ে করতে পারবো না। আগে ভাবো নাই, এখন তো ভাবতে পারো। প্লিজ অয়ন, তুমি আমাকে যত ইচ্ছে মারো, তাও আমাকে ছেড়ে যেও না অয়ন। অয়ন কোনো কথা না বলে ওইখান থেকে বের হয়ে আসলো। অয়ন গাড়ি খুঁজতে লাগলো, একটা গাড়িও পেল না। পরে হাঁটা দিল। কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি পেয়ে বাসে চলে গেল। নদী ওইখানে হাঁটু গেড়ে বসে হামা করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর নদী নিচের বাড়িতে গিয়ে সবকিছু ভাঙচুর করতে লাগলো। কেউ কিছু বুঝতে পারছিল না কি হয়েছে নদীর। নদীর আপু তখন নদীর বডিগার্ডের থেকে সব শুনে রেগে গিয়ে বলল, অয়নের এত বড় সাহস, আমার মেয়েকে রিজেক্ট করে দেয়। ওর চাকরি আমি কেড়ে নিব। নদী ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওই আমার ভালোবাসাটা দেখলো না। ওই নিজেই বলেছে আমি যদি এমন করি তাহলে নাকি ওই চাকরি ছেড়ে দিবে নিজের থেকে। প্লিজ অয়ন, এমন কিছু করো না।
ওই জানো চাকরি না ছেড়ে দেয়, আমি ওকে আমার ভালোবাসা দিয়ে জয় করে নিব। ওই যদি চাকরি দেয় তাহলে কিভাবে ওকে আমি জয় করে নিব আব্বু? আমি ব্যবস্থা করছি, তুই তুই একটু অপেক্ষা কর। অয়ন বাসায় গিয়ে না খেয়ে শুয়ে পড়ল। অয়নের আম্মু অনেক বলার পরও খেলো না। অয়ন নদীর ব্যাপার ভাবছে। উফ, কি করলাম আমি? চাকরি যদি ছেড়ে দেই তাহলে সংসার চালাবো কিভাবে? আর উনি বসের মেয়ে, সেজন্য কি সব কিছু করবে নাকি? কখনো না। আমি যা করছি ঠিক করছি। আমি চাই না বড়লোক মেয়েকে বিয়ে করতে, যার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। তাকে কিভাবে বিয়ে করব? বিয়ে হলো জন্ম জন্মান্তরের, যার সাথে একসাথে থাকবো, তার প্রতি যদি ভালোবাসা ফিলিংস না আসে তাহলে কিভাবে সংসার করব? অয়ন কথাগুলো ভাবছিল, তখন অয়নের ফোনে কল আসে। অয়ন ফোনটার দিকে তাকাতে দেখে ওর বস কল দিয়েছে। কিছুটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, কি ব্যাপার স্যার, কেন ফোন দিচ্ছে? কিছু করে বসে নাই তো? নাকি ভাবি কি করবে আগে ফোন ধরে দেখি কি বলে। অয়ন ফোনটা ধরে পড়ল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অয়ন, তোমার কাছে আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমার মেয়েকে ক্ষমা করে দাও। আসলে ও একটু অবুঝ তো, তাই মনে যা আসে সেইটাই করে। অয়ন, আমি শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিচ্ছ। অয়ন, চাকরি ছেড়ে দেওয়ার কি হলো? শোনো, চাকরি ছাড়তে হবে না। তুমি আগামীকাল অফিসে চলে আসো, যেভাবে আসো সেইভাবে। সরি স্যার, আমার ম্যামের সাথে এমন ব্যবহার করা ঠিক হয় নাই। কিন্তু স্যার, আপনি বলেন, আপনাদের সাথে আমার যায় না? নদীর আপু রাগে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা অয়ন, বাদ দাও, তুমি তাহলে এসো। আচ্ছা স্যার। ফোনটা কেটে দিল। অয়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। অফিসের ভিতরে গেল ভয়ে ভয়ে। নদিয়াকে শাড়ি পরে আসতো, আজ একটা হট ড্রেস পরে এসেছে। সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে, সবাই বলাবলি করছে। কিছুটা রাগ হলো কথাটা শুনে, নিজেকে কন্ট্রোল করে নিচের দিকে তাকিয়ে থাকলো। নদী অয়নের কাছে এসে বলল, অয়ন সাহেব, আপনি কেবিনে আসেন তো। কথাটা বলে চলে গেল। অয়ন ভয় পেয়ে ভাবতে লাগলো, রাতে তো অনেকগুলো ঠাস ঠাস করে থাপ্পড় দিয়েছিলাম, তার প্রতিশোধ নিবে না তো? ও নো, এখন কি করি? ও হ্যাঁ, সাথী তো আছে। আমার বিশ্বাস সাথীর সামনে কিছু করবে না। অয়ন এক বুক সাহস নিয়ে গেল কেবিনের সামনে গিয়ে বলল, ম্যাম, আসতে পারি? জি আসুন। অয়ন ভিতরে ঢুকতেই এক গাধা ফাইল হাতে ধরিয়ে বলল, আজকের ভেতরের সব ফাইল আমি পূর্ণ দেখতে চাই। আপনাকে আজকে না 2 দিন সময় দিলাম, ফাইলগুলো পূর্ণ করে নিয়ে আসবেন। ওকে ম্যাম। অয়ন ফাইলগুলো নিয়ে এসে টেবিলের উপরে রেখে চেয়ারে ধপাস করে বসে পড়ল। আকাশ এতগুলো ফাইল দেখে অবাক হয়ে বলল, আর 10 দিন ম্যাম, এইগুলো 2 দিনে শেষ করতে বলছে। জানি না কপালে কি আছে, পারবো কি না কে জানে। আকাশ অবাক হয়ে বলল, 2 দিনে কিভাবে সম্ভব এতগুলো ফাইল? তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ধ্যাত, বুঝতে পারছি না কি করব। যতক্ষণ কথা বলবো ততক্ষণে কাজ করলে এগিয়ে যাবে। অয়ন একের পর এক ফাইল বানাতে লাগলো। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। অয়ন 4টা ফাইল তৈরি করে চেয়ারের সাথে গা এলিয়ে দিয়ে উপরে তাকাতেই যাবে, তখন ফোন বেজে উঠল। অয়ন ফোনটা হাতে নিয়ে দেখে আম্মু কল করেছে। অয়ন ফোনটা ধরেই, জি, আমি ওনার ছেলে বলছি। কথাটা শুনে অয়নের বুক মোচড় দিয়ে উঠল, চোখ দিয়ে টপ করে পানি বের হয়ে গেল। ফোনটা কেটে দিয়ে অয়ন নদীর কেবিনের ভিতরে না বলে ঢুকে পড়ল। নদী আর সাথী অনেকটা অবাক হয়ে গেল। নদী রাগী লুক নিয়েই বলল,
আপনি কি জানেন না বসের রুমে আসতে অনুমতি নিয়ে আসতে হয়? সরি ম্যাম, আমাকে ক্ষমা করুন। ম্যাম প্লিজ এখন আমাকে ছুটি দিন। হুট করে এসেছেন, ছুটি চাইলে হলো নাকি? প্লিজ ম্যাম, আমার খুব দরকার, আমাকে এখন যেতে হবে। কি এমন দরকার যে এখন ছুটি নিতে হবে? ম্যাম প্লিজ ছুটিটা দিন, আমার আম্মু অসুস্থ, হসপিটালে ভর্তি করা হয়েছে, প্লিজ আমাকে ছুটি দিন। কি হয়েছে তোমার আম্মুর? ম্যাম এত কথা বলার সময় আমার নাই, প্লিজ ছুটিটা দিন। তুমি আমাকে আগে বলবে তো। চলো আমি তোমার সাথে যাব। অয়ন কিছু বলল না। নদীর সাথীকে সব বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হলো। অয়নকে বলল। অয়ন গাড়িতে বসো, তাড়াতাড়ি যেতে পারবো। অয়ন কোনো কিছু না ভেবে গাড়িতে বসলো। অয়নের চোখে পানি টলমল করছে। নদী অয়নের কাঁধে হাত দিয়ে হাতের ভিতরে হাত শক্ত করে ধরে বলল। এমন ভেঙে কেন পড়ছো? আমার বিশ্বাস তোমার আম্মুর কিচ্ছু হবে না, তুমি এভাবে ভেঙে পড়ো না। অয়ন নদীর হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে কোনো কথা বলল না। 30 মিনিটের মধ্যে অয়ন হসপিটালের সামনে নামলো। নেমে দৌড়ে হসপিটালের ভিতরে গেল। গিয়ে সে লোকটাকে ফোন দিল। ভাই আমার আম্মুকে কোথায় রেখেছে? লোকটা কোনো কথা না বলে অয়নের নিয়ে গেল। পিছন পিছন অয়নের সাথেও নদী গেল। অয়ন গিয়ে দেখে ওর বোন বেঞ্চের উপর বসে থেকে কাঁদছে। অয়ন গিয়ে রাইসাকে জড়িয়ে ধরলো। রাইসা অয়নকে জড়িয়ে ধরে আর কাঁদতে লাগলো। অয়ন বারবার জিজ্ঞেস করতে কোনো উত্তর না দিয়ে কেঁদে যাচ্ছে। রাইসাকে ছেড়ে দিয়ে অয়ন ডক্টরের কাছে গেল। ডক্টর আমার আম্মু। আপনার আম্মু মাথায় আঘাত লাগার কারণে ব্রেনে রক্ত জমে গেছে। যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। আপনি কাউন্টারে 7 লক্ষ টাকা জমা দিন। কথাটা শুনে অয়ন যেন পাথর হয়ে গেল। অয়নের মাথা কাজ করছে না। কি করবে? এতগুলো টাকা কোথায় পাবে? দিশেহারা হয়ে গেল। নদী তখন ওর আব্বুকে কল দিয়ে সব কিছু বলে। নদীর আব্বু হসপিটালে আসে। স্যার আপনি এখানে? জি, আমাকে নদী সব বলেছে। তোমার যত টাকা লাগে সব আমি দিব, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত স্যার? অয়ন একবার নদীর দিকে তাকায়, আরেকবার বসের দিকে। দেখেন স্যার, যা বলার সোজা বলেন। এখানে আমি একা যেতে পারবো না। কি শর্ত বলেন? তুমি আসলে বলা যাবে, আর এইটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। বয়ন, তুমি জানো কি শর্ত? কি আর হবে, হয়তো আপনার মেয়ের সাথে রিলেশন করতে হবে, না হয় আপনার মেয়েকে বিয়ে করতে হবে। গুড, তুমি খুবই বুদ্ধিমান। ওকে স্যার, আমি রাজি। নদী অবাক হয়ে তার আব্বুকে বলে। ছি আব্বু, তুমি এগুলো কি বলছো? ওর বিপদের সময় তুমি শর্ত দিয়ে টাকা দিচ্ছ? এখানে খারাপ কিছুই নাই। অয়ন যেমন নিজের আম্মুর জন্য সব করতে পারে, আমি কেন তোর জন্য খারাপ হতে পারবো না? আমিও আমার মেয়ের জন্য সব করতে পারি। তাই বলে এইসব আব্বু ঠিক হচ্ছে না কিন্তু। এখন এসব ভাবার সময় না, আম্মুকে বাঁচাতে হবে, এইটাই মূল লক্ষ্য স্যার। দরকার হলে কিছু সময় নিয়ে ভাবতে পারো। ভেবে আমাকে বলো। আমাকে এখন যেতে হবে। ভাবার কিছু নাই স্যার, আমি যখন হ্যাঁ বলছি তখন আমার আম্মু রাজি, বাট আমার কিছু শর্ত আছে। নদীর আব্বু আর নদী অবাক হয়ে গেল। কি শর্ত তোমার? আগে টাকাটা দিতে হবে, আর আমার আম্মু যখন সুস্থ হবে তখন আমি বিয়ে করব, তার আগে না। ওকে, কিন্তু পরে যদি মত বদলে ফেলো তখন? আমার মা বাবা কখনো আমাদের কথা দিয়ে কথা ভাঙতে শেখায় নাই। ওকে, বিশ্বাস করলাম, বাট কন্ট্যাক্ট পেপারে সাইন করতে হবে। কিসের? নদীর আব্বু একটা কন্ট্যাক্ট পেপার এগিয়ে দিল। অয়ন পরে বলল, ওকে আমি রাজি, কিন্তু আমার বোন আর আম্মুকে যদি দেখে তাহলে আপনার মেয়ে সুখে থাকবে। অয়ন কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিল। কন্ট্যাক্ট পেপারে লেখা আছে অয়ন কখনো তার মেয়েকে ডিভোর্স দিতে পারবে না, তার মেয়েকে কষ্ট দিতে পারবে না, তার মেয়েকে সুখে রাখতে হবে। যদি কখনো তার মেয়ে কষ্টে থাকে বুঝতে পারে, তাহলে আইনের ব্যবস্থা নিতে বাধ্য হবে। আরও অনেক কিছু লেখা আছে।
অন পেপারে সাইন করে দিল। নদীর আব্বুকে বাহিরে গিয়ে গাড়ি থেকে 10 লক্ষ টাকা নিয়ে এসেছে, অ্যাকাউন্টে জমা করে দেয়। ওর আম্মুর অপারেশন শুরু করে দেয়। সবাই অনেক টেনশনে আছে। বেঞ্চি উপরে বসে থেকে দুহাত মুঠো করে থুতনিটা রেখে অপেক্ষা করতে লাগলো। নদী অনেক কাঁধে হাত দিয়ে বসলো। অয়নের ইচ্ছে করছে ছাড়িয়ে দিতে, কিন্তু সাহস পাচ্ছে না। রাইসা বারবার দরজার কাছে যাচ্ছে আর আসছে। 1 ঘন্টা হয়ে গেল, কেউ বের হচ্ছে না দেখে অয়নের টেনশন বেড়ে গেল। অয়নের বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাওয়ার মতো। নিজেকে অনেক কষ্টে সামলাতে পারলেও এখন আর থাকতে পারছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তখন একটা ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, আমার আম্মুর কি অবস্থা, ঠিক আছে তো? দেখেন, পেশেন্টের অবস্থা তেমন ভালো না। এখন ওনাকে লন্ডন পাঠাতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। খুব জটিল অবস্থা। ওনাকে অনেক আগে আনা উচিত ছিল আপনাদের, কিন্তু অনেক দেরি করে ফেলেছেন। এখন সময় আছে, তাড়াতাড়ি লন্ডন যাওয়ার ব্যবস্থা করেন। অয়নের পায়ের নিচ থেকে যেন মাটি ছেড়ে যাচ্ছে। অয়ন পড়ে যেতে যাবে, তখনই নদী ধরে ফেলে। অয়ন, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। নদী অয়নকে বেঞ্চের উপর বসিয়ে দিয়ে ফোন দিয়ে কাদের সাথে যেন কথা বলে অয়নের কাছে এসে বলল, অয়ন, সব ব্যবস্থা হয়ে গেছে। হেলিকপ্টার নিয়ে যেতে হবে, কয়েক মিনিটের ভেতরে চলে আসবে। তুমি ওদের সাথে আম্মুকে তুলে নিও, আমি রাইসাকে নিয়ে আসছি। নদী রাইসাকে নিয়ে গেল। 2 ঘন্টার ভিতর পৌঁছে গেল হসপিটালে। নিয়ে গিয়ে অপারেশন শুরু করে দিল। সবকিছু আগে থেকেই বলে রেখেছিল, যার জন্য কোনো সমস্যা হলো না। রাইসা কান্না করে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। রাইসাকে ভর্তি করা হয়েছে। নদী একবার ওইদিকে খেয়াল রাখে, আবার অয়নের কাছে এসে ওকে সান্ত্বনা দিতে লাগলো। নদীর ক্লান্ত লাগছে খুব। অয়ন নিচের দিকে মাথা দিয়ে কান্না করছে। নদী অয়নের কাছে এসে বসে বলল, অয়ন, কান্না করো না। তুমি এইভাবে কান্না করলে রাইসাকে কে দেখবে? দেখছো তো রাইসা কেমন বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। অয়ন নদীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কি করব বলেন? আম্মুই আমার সব। সেই আম্মু আজ অপারেশন থিয়েটারে জীবন নিয়ে যুদ্ধ করছে। এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? কথাগুলো বলেই নদীকে শক্ত করে জড়িয়ে ধরে আরও জোরে কান্না করতে লাগলো। নদী আর নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, কান্না করো না, তোমার আম্মু তোমাকে ছাড়া কোথাও যাবে না, কিচ্ছু হবে না। আল্লাহর কাছে দোয়া করো যাতে তাড়াতাড়ি তোমার আম্মু তোমার কাছে চলে আসে। হ্যাঁ, আমার আম্মুর কিছু হবে না। আমার আম্মু আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। অয়ন নদীকে ছেড়ে দিয়ে বিড়বিড় করে এক কথা বলতে লাগলো। ডাক্তার বের হয়ে আসলো। অয়ন আর নদী দৌড়ে গেল, গিয়ে বলল, ডাক্তার, পেশেন্টের কি অবস্থা ডাক্তার? চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট বিপদমুক্ত এখন। আপনারা চাইলে দেখা করে আসতে পারেন, কিন্তু ভিতরে গিয়ে কান্নাকাটি করা যাবে না। ডাক্তার সব চলে গেল। অয়ন আর নদী কেবিনের ভিতরে ঢুকলো। অয়ন কাছে গিয়ে দেখে ওর আম্মু চোখ বন্ধ করে আছে। অয়নের ঘ্রাণ পেয়ে চোখ বন্ধ অবস্থায় বলল, অয়ন বাবা, তুই আসছিস? হ্যাঁ আম্মু, তুমি কিভাবে বুঝলে আমি এসেছি? সন্তান আশেপাশে থাকলে মায়েরা বুঝতে পারে। অয়নের আম্মু আস্তে চোখ খুলে অয়নের পাশে নদীকে দেখে বলল, অয়ন, মেয়েটাকে? আম্মু, উনি আমার অফিসের বসের মেয়ে। অয়নের আম্মু নদীকে একবার পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। দেখলো নদী একটা মডার্ন ড্রেস পরেছে। মনে মনে একটু অন্যরকম আর্তা করলো। পরে রাইসাকে না দেখতে পেয়ে বলল, অয়ন, রাইসা কোথায়? আছে আম্মু, নিয়ে আসছি। তোমরা থাকো, আমি নিয়ে আসছি। নদী রাইসার কেবিনে গেল। গিয়ে দেখে কান্না করছে। নদী রাইসার সামনে বসে বলল, রাইসা, কান্না করো না, আন্টি এখন সুস্থ, চলো দেখা করবে। অয়ন তার আম্মুকে সব খুলে বলল, শুরু থেকে শেষ কি ঘটেছে এবং কন্টাক্টের কথাও। নদী কেবিনে যেতেই অয়নের আম্মু বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার পোশাক দেখে তোমাকে খারাপ ভেবেছিলাম,
কিন্তু পোশাকের সাথে কারো সম্পর্ক ধরে নেওয়া ঠিক না। তুমি অনেক ভালো, আমাদের জন্য যা করলে। এমন হয়তো নিজের মেয়ে করতো কিনা সন্দেহ। আজ 2 দিন ধরে আমাদের সাথে আছো, না ঘুম না খাইছো কিছু, আমাকে আমার ছেলে মেয়ের মতো সামলিয়ে রেখেছো। সত্যিই ভাগ্যবান আমরা, তোমার মতো একটা বৌমা পাবো। নদী নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আমি ভালো কিনা জানি না, বাট এই 2 দিনে আমার মনে হয়েছে আপনারা আমার খুব আপনজন। আর এইভাবে বলবেন না, আমি তেমন কিছুই করতে পারি নাই। আচ্ছা শোনেন, এগুলো বাদ দিন, আমি দেখি ডাক্তারের সাথে কথা বলে আসি। এখানে কতদিন থাকতে হবে? নদী কেবিন থেকে বের হয়ে ডাক্তারের সাথে দেখা করে সব কিছু জেনে নিল। নদী কেবিনে গিয়ে অয়নকে বলল, অয়ন আন্টিকে আমরা আগামীকাল নিয়ে যেতে পারবো। আর এই মেডিসিনগুলো খাওয়াতে হবে, বেশি প্রেশারের ভেতরে রাখা যাবে না, রেস্টে রাখতে হবে। আচ্ছা আন্টি, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসি। 2 দিন ধরে তো কিছু খান নাই। না, আপনি এখানে বসেন, আমি নিয়ে আসছি। আমি নিয়ে আসছি, তুমি এখানে থাকো, তুমি চিনবে না। অয়ন আর কিছু বলল না। নদী খাবার কিনতে চলে আসলো। অয়ন ওর আম্মুর বেডের পাশে মাথা দিয়ে শুয়ে আছে। নদী টেবিল উপরে রেখে খাবার বাড়তে লাগলো। খাবার বেড়ে অয়ন আর রাইসার কাছে নিয়ে গিয়ে বলল, এই নাও, খেয়ে নাও তোমরা। মা, তুমি খাও, আমি পরে খেয়ে নিব। ওকে, আমিও তাহলে একসাথে খাবো। কথাটা বলে নদী খাবারটা রেখে দিয়ে অয়নের আম্মুকে খাইয়ে দিল। নদীর কথায় অয়ন একটু রাগ হলো। রাগী কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? খেতে বলছি খান। দেখেন, এইসব একদম ভালো লাগছে না, খেয়ে নিন তো, আমি পরে খাবো। আমার কি সমস্যা হবে? আমি পরে খাবো। অয়ন ধমক দিয়ে বলল। খেতে বলছি খান। অয়নের ধমক শুনে নদী খাবারটা রেখে কেবিন থেকে বের হয়ে বেঞ্চিতে বসলো। আম্মু বলল, অয়নাটি কি করলি? মেয়েটা আমাদের জন্য কত কিছু করলো, আর তুই কিনা মেয়েটার সাথে এভাবে কথা বলছিস? কি করছে? নিজের স্বার্থের জন্য করছে। টাকা এমনি এমনি দিয়েছে নাকি? আমার বিয়ে করার জন্য দিয়েছে। বাইরে থেকে নদী কথাগুলো শুনতে পেল। নদী নিজেকে সামলাতে না পেরে কান্না করতে লাগলো। নিজের উপরে ঘৃণা হচ্ছে। অয়নের আম্মু বলল, চুপ কর, কিসের স্বার্থ? হ্যাঁ, ও তো বড় লোকের মেয়ে। আজ 2 দিন ধরে আমাদের জন্য নিজের ঘুম খাওয়া ভুলে আমাদেরকে সামলানোর চেষ্টা করছে, কত দৌড়াদৌড়ি করছে। এখনো তো বিয়ে হয় নাই, তার আগেই এত কিছু করছে। যদি নিজের স্বার্থের জন্য করতো তাহলে এই 2 দিন আমাদের জন্য এত খাটাখাটনি করতো না, আর আমাদের জন্য এখানে আসতো না। মেয়েটা অনেক ভালো রে। উফ আম্মু, প্লিজ চুপ করবে? আমার এই সব কথা শুনতে ভালো লাগছে না। তুই এখন নদীকে আমার কাছে পাঠিয়ে দে, যা। অয়ন বাহিরে গিয়ে দেখে নদী বেঞ্চির উপরে হাতের ভিতরে মুখ গুজে কান্না করে যাচ্ছে। অয়ন কাছে গিয়ে বলল, আম্মু আপনাকে ডাকছে, ভিতরে যান। নদী অয়নের কথায় কোনো উত্তর না দিয়ে ভিতরে চলে এসে অয়নের আম্মুর পাশে বসলো। অয়নের আম্মু বলল, আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ওইগুলো কি বলছেন আপনি? আপনি কেন ক্ষমা চাইবেন? ও যা বলেছে তা তো সব সত্য। আমি আমার স্বার্থের জন্য করেছি। কথাটা বলে নদী মুখ ঘুরিয়ে কান্না করতে লাগলো। অয়নের আম্মু নদীকে টেনে সামনের দিকে তাক করে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি মেয়ে, ওর কথায় রাগ করার কোনো কারণ হলো? ও এইরকমই, যখন তখন মাথা গরম করে ফেলে। আমার ছেলেটাকে যেমন দেখছো ও তেমন না, ও অনেক ভালো। দেখিস, তোকে অনেক ভালোবাসবে। আচ্ছা, আমি যে তুই করে বলছি, রাগ করছিস না তো? না আন্টি। আন্টি আন্টি করিস কেন? আম্মু বলে ডাকতে পারিস না? নদী ফিক করে হেসে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনার যে ছেলে জানলে আমাকে আবার কি না কি বলে। কিছু বলবে না? আর যদি কিছু বলে তাহলে বলিস আমি অনুমতি দিয়েছি। আচ্ছা মা, খেয়ে নে। নদী অয়ন খেয়ে নিল। হঠাৎ কেবিনের দরজায় নক পড়তে নদী দরজা খুলতে দেখে ওর ফ্রেন্ডরা এসেছে। তোরা এখানে? তোরা কিভাবে জানলি আমি এখানে আছি? আঙ্কেল বলেছে। তোর শাশুড়ি কই? নদী কিছুটা লজ্জা পেল।
নদী সাইড দিয়ে গিয়ে অনেক আম্মুকে ফুলের তোড়া দিতে লাগলো এক এক করে। আর অনেকে খাবার নিয়ে এসেছে। নদী ওদের কাছে এসে বলল, আব্বু, ওরা আমার ফ্রেন্ড। আর তানিয়া, এটা আমার। হুম, বুঝেছি। একটা তোর শাশুড়ি আর একটা তোর ননদ। আচ্ছা নদী, তোর উনি কোথায়? উনি মনে হয় ঘুরতে গেছে। অয়ন, মজা করো না তো। মজা করছে মানে? ও হলো অয়ন। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, কি কিন্তু? এ তো একটা বাচ্চা ছেলে। তোর বয়স আর ওর বয়স তো অনেক তফাৎ আছে। তোর এখন 29 আর ওর বয়স হবে 20 কি 21। ধ্যাত, কি বলেন? আমার ভাইয়ের বয়স 23। যাই হোক দোস্ত, তাও তোদের মধ্যে 6 বছরের তফাৎ। যাই হোক, তোরা সুখে থাকলেই ভালো। ভালোবাসার বয়স দেখে না, মনের মিল দেখে। আচ্ছা, যেটাই বলার ছিল, রাইসা আন্টি অয়নকে নিয়ে আমাদের বাসায় চল। না রে, এখানে সব ব্যবস্থা করছি। আর আগামীকাল সকালে চলে যাব। কি বলছিস এগুলো? কতদিন পর আসলি, সবাইকে একসাথে মজা করবো। বাট এখন আম্মুকে নিয়ে দেশে ফেরা ভালো। বেশি জার্নি করা ঠিক হবে না। আর আমি তো আবার ব্যাক করব। তোমরা বসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? না আন্টি, বুঝবো না। আচ্ছা নদী শুন, কোনো সাহায্য লাগে আমাদের বলিস, আমরা সাথে সাথে চলে আসবো। জানি তো। আর কিছুক্ষণ কথা বলে সবাই চলে গেল। নদী সারা রাত জেগে কাটিয়ে দিল। সকালের সব মেডিসিন নিয়ে দেশে ফিরে আসে। নদী নিজের বাসায় চলে যায় 1 মাস পর। অয়নের আম্মু কিছুটা সুস্থ হয়ে যায়। নদী আর অয়নের বিয়ে দেয় ধুমধাম করে। অয়ন বাসঘরের সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না ভিতরে যাবে নাকি যাবে না। অয়নের ভিতরে যাওয়ার কোনো ইচ্ছে নাই। তারপর ভিতরে ঢুকে নদী ঘুমটা দিয়ে খাটের মধ্যে বসে আছে। অয়ন দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে গিয়ে বসলো। আস্তে আস্তে গিয়ে নদীর ঘুমটা খুলে চমকে গেল। ও আপনি? ওগো মোর প্রাণের স্বামী, মুই তোমার বউ, মোরে চিনো না? এই কে আপনি, সত্যি করে বলেন। আর ম্যাম কোথায়? ও মোর প্রাণের স্বামী, এত কিতা কও, নিজের বউকে চেনো না? ম্যাম কে, কেন খুঁজছো? অয়ন ধাক্কা দিয়ে চারিদিকে উঠে দরজাটা খুলে যেতে নেবে, তখন নদী পিছন থেকে জড়িয়ে ধরে সামনে গিয়ে তাকে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে উপরে উঠতে যাবে, সাথে সাথে অয়ন সরে যায় খাট থেকে, বলে উঠল, বেয়াদব মেয়ে কোথাকার! থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। পর পুরুষকে টাচ করছেন। আমি বুঝতে পারছি আপনারা মজা করার জন্য এমন করছেন, বাট এইটা মোটেও ঠিক না। মজা করেন ভালো কথা, বাট আমাকে টাচ করবেন না। পর পুরুষকে মুখ দেখানো ঠিক না। তার উপর আপনি আমাকে টাচ করছেন, একজন স্ত্রীর মতো ব্যবহার করছেন। এইটা একদম ঠিক না। সরি দুলা ভাই। সরি, আমি বাজে ব্যবহার করছি। আপনি কেন সরি বলছেন? আপনি ঠিক বলেছেন, আপুর কপাল অনেক ভালো, আপনার মতন স্বামী পেয়েছে। অন্য কোনো ছেলে হলে এতক্ষণ আমার সাথে মজা করে আমাকে টাচ করতো। তাহলে বুঝতে পারছেন, এই ধরনের কাজ আর করবেন না। আপনাকে টাচ করার অধিকার শুধুমাত্র আপনার স্বামীর, আর কারো না। তাই স্বামী জিনিসটাকে সস্তা করে দিয়েন না। তার জিনিস তাকে দিয়েন। আর কখনো এমন করবেন না, আশা করি। পদ্মার আল থেকে তানিয়া, নদীর আর কিছু ফ্রেন্ড মিলে বের হয়ে পড়ল। সরি অয়ন, আমরা একটু বেশিই মজা করে ফেলেছি। বাট হ্যাঁ, একদিকে ভালো হলো, আমার নদীর জামাইয়ের চরিত্র কেমন আমরা জেনে গেলাম। আমার চরিত্র খারাপ, আর আমি মানুষটাই খারাপ, তাই এইটা চেক করার কিছুই নাই। হয়েছে হয়েছে, আমরা যা বুঝার বুঝেছি। নাও তোমার বউ। কথাটা বলে তানিয়া নদীকে ধাক্কা দিয়ে অয়নের বুকের পর ফেলে দিয়ে সবগুলো হাসতে হাসতে চলে গেল। নদী লজ্জা পেয়ে অয়নের বুকে মুখ লুকিয়ে ফেল। অয়নের ইচ্ছে করছে না নদীকে ছেড়ে অয়নের ইচ্ছে করছে নদীকে ঠাস করে দিতে, কিন্তু কোনো উপায় নাই। বিয়ে যখন করেছে সেখানে অয়নের উপর নদীর সম্পূর্ণ অধিকার আছে। অয়নের ইচ্ছে না থাকা সত্ত্বেও ও মুখে হাসি রেখা রেখে নদীকে কোলে তুলে নিয়ে খাটের উপরে শুয়ে দিল। অয়ন নদীর উপরে উঠতে যাবে, তখনই নদী হাত দিয়ে বাধা দিয়ে বলল, আগে চলো নামাজ পড়ে নেই 2 রাকাত। অয়ন মুচকি এসে ওয়াশরুমে চলে গেল। সাথে নদীও
দুজন অজু করে নামাজ পড়ে মোনাজাত হলো। মোনাজাত শেষে নদী বলল, আমার খুব ইচ্ছে নামাজ শেষে আমার স্বামী আমার কোলে শুয়ে থাকবে, আমার সাথে দুষ্টুমি করবে, কিন্তু আমার তো কপাল, স্বামী তো উঠে যাচ্ছে। অনেক একটু বিরক্ত লাগলো, তাও কিছু না বলে মিষ্টি করে হেসে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। নদী মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদীর হাতটা বুকের সাথে চেপে ধরল। তাতে নদী আরও খুশি হলো। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে বলল, এখানে সারা রাত বসে থাকবেন নাকি ঘুমাতেও যাবেন? তুমি চাইলে সারা রাত কেন, সারা জীবন তোমার মাথা কোলে নিয়ে থাকতে পারবো। হয়েছে। কোল থেকে উঠে নদীকে কোলে তুলে নিল। কোলে তুলে খাটের দিকে আসতে লাগলো। নদীর যত খাটের দিকে যাচ্ছিল তত লজ্জা পাচ্ছিল। নদীকে খাটে শুইয়ে দিয়ে দোয়াত খাটের সাথে চেপে ধরে বুকের উপর থেকে আঁচলটা সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। হঠাৎ করে নদীর উপর থেকে উঠে বসে পড়ে। নদীর চোখ খুলে দেখে উঠে গেছে। নদী উঠে আঁচলটা ঠিক করে বলল, কি হলো, উঠে বসলে কেন? কিছু না। আবার নদীকে শুয়ে দিয়ে আঁচল ছাড়িয়ে গলা থেকে কিস করতে লাগলো। আস্তে আস্তে দুজন ভেসে গেল সুখের এক সাগরে। সকালে ভোরের আজানে ধ্বনি পেয়ে অয়নের ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখ খুলে দেখে নদী তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন সাথে সাথেই নদীকে খাটের উপর ফেলে দিয়ে নিচের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠে, আমার শরীরের জামা কাপড় কই? আর আপনি এখানে কি করছেন? উফ, কোমরটা আমার গেল। এই ছেলে ঘুম থেকে উঠে মাথা খারাপ হলো নাকি? আমি তোমার বউ, তোমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? অয়নের আস্তে আস্তে সব মনে পড়ে গেল। মনে পড়তে অয়ন কিছুটা লজ্জা পেল, বাট প্রকাশ না করে লাগেজ থেকে শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে দরজা লাগাতে যাবে। তখন নদী হাত ধরে বলল, আমিও গোসল করব, আমাকে রেখে কেন গোসল করতে যাচ্ছ? আমি আগে করে নেই, নামাজ পড়তে যাব। আপনার গোসল করতে অনেক লেট হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে আসছি। নদী ঠেলে ভিতরে ঢুকে অনে দুহাত ওয়ালের সাথে চেপে ধরে ঠোঁট বসিয়ে দেয়। অনে কোনো সাড়া না পেয়ে ছেড়ে দিয়ে বলল, কি হলো, আমাকে কিস করছো না কেন? আমার এইগুলো ভালো লাগছে না, প্লিজ গোসল করতে দিন। কথাটা বলে অন গোসল করে তোয়ালে দিয়ে মুখ মুছে ড্রেস চেঞ্জ করে নিল। অজু করে রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো। কথাটা বলে অন গোসল করে তোয়ালে দিয়ে মুখ মুছে ড্রেস চেঞ্জ করে নিল। অজু করে রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো। এখন তো মসজিদে অনেক দেরি, তারপর নতুন জায়গা, তাই অন রুমে গিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলো। নদী ওয়াশরুম থেকে বের হতে গিয়ে দেখে অয়ন নামাজ পড়ছে। অয়ন নামাজ শেষ করে পিছনে তাকাতে দেখে নদী জায়নামাজ পাড়ছে। মোনাজাত শেষ হলে অয়ন বাসরাতের কথা মনে পড়ল। অয়ন জায়নামাজটা নিয়ে নদীর সাথে বিছিয়ে নদীর কোলে মাথা দিয়ে মুচকি হাসি দিয়ে মোনাজাত শেষ করলো। অয়ন নদীর দিকে তাকিয়ে থাকে, নদী অয়নের দিকে তাকিয়ে থাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দেয়। নদী বলল, তুমি কি আবার ঘুমাবে নাকি আমার সাথে গল্প করবে? গল্প করার অনেক সময় আছে, এখন ঘুমাবো। এমনিতে সারা রাত। বলতে গিয়ে লজ্জা পেল। নদী কিছুটা লজ্জা পেয়ে জায়নামাজ তুলে ভাঁজ করতে লাগলো। অয়ন উঠে আবার ঘুমিয়ে পড়ল। সকাল 9টায় ঘুম ভাঙল রুমের ভিতরে হাসাহাসির শব্দ পেয়ে। চোখ খুলে তাকাতেই সারা রুমে মেয়ে মানুষ দিয়ে ভরে গেছে। আবার চোখ বন্ধ করে ফেলল। তানিয়া নদীকে বলছে, আমাদের দুলাভাই কেমন রে? রাতে যা বুঝলাম একটু রাগী টাইপের, কিন্তু অনেক ভালো। তুই অনেক অনেক লাকি রে। আমার এখন মন চাচ্ছে আমার দিকে কম বয়সী একটা ছেলেকে বিয়ে করতে। তোর ছোট দেবর থাকলে ওকে বিয়ে করে নিতাম। কথাটা বলে সবাই খিলখিল করে হাসতে লাগলো। তানিয়া আবার হাসতে হাসতে বলল, হাসিস না তো সত্যি, তোর স্বামী এত সুন্দর হয়েছে না। এমনিতে তোর শাশুড়ি কম না, না জানি তোর শ্বশুর কত সুন্দর ছিল। তোর বরটা দেখ কত সুন্দর করে ঘুমাচ্ছে, একবার তাকালে মনে হয় সারা জীবন ওর মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিতাম। পেতনি, আমার স্বামীর দিকে বেশি নজর দিস না, এমনিতেই আমার পিচ্চি বরটা, তার উপরে তুমি নজর দিচ্ছিস।
সবে খিক করে হাসতে লাগলো। তানিয়া এখনো অয়নের দিকে তাকিয়ে আছে। অয়নের হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, কারণ ওর আব্বুর কথা শুনে বুকের ভিতর ধক করে উঠল। অয়ন চোখ বন্ধ না করে চোখ খুলে উঠে পড়ল। অয়নকে দেখে তানিয়া বলল, কি পিচ্ছি দুলা ভাই, আমার দোস্ত কেমন দিল? মানে? মানে হলো কেমন আদর করলো? তেমন না। কি, আমি তোমাকে আদর করি নাই তেমন? আরে রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করছি ওনাদের সাথে। ধুর, আমি কি একটু মজাও করতে পারবো না? দূর, আপনারা থাকেন। আবার আমি কি বলবো? উনি রেগে পরে আমাকে ধরে মেরে তক্তা বানিয়ে দেবে। অয়নের কথা শুনে নদী বান্ধবীরা হেসে দিল। অয়ন একটা পাঞ্জাবি নিয়ে ফ্রেশ হয়ে নিল। পাঞ্জাবি পরে ওর আম্মুর রুমের দিকে গেল। খুঁজতে খুঁজতে চলে গেল। রুমে গিয়ে দেখে অয়নের আম্মু আর নদীর আম্মু কথা বলছে। অয়ন বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি। কথাটা বলে অয়নের আম্মুর দিকে তাকালো। অয়নের আম্মু বুঝে গেল কিছু একটা হয়েছে। কি হয়েছে আব্বু? বৌমা রেডি হয়েছে? উনি রেডি হচ্ছে। রাইসা কই? তোমার বোন তো বাইরে সবার সাথে নাচ গান নিয়ে বিজি আছে। ও আচ্ছা আচ্ছা আম্মু, আমি তাহলে আসছি। কি জন্য এসেছিস বলে যা। তেমন কিছু না আম্মু, ওই দেখতে আসলাম। তুমি কি করছো? অয়ন আবার নিজের রুমে গেল। সেখানে গিয়ে নদীকে রেডি দেখে দুজন নিচে নেমে সব অনুষ্ঠান করে। পরের দিন সবাই অয়নদের বাসায়। নদী সেখানে 7 দিন থেকে বাপের বাড়িতে চলে যায়। অয়ন নিজের বাড়িতে থাকে। অয়ন সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। অয়ন অফিসে গিয়ে ফাইল নিয়ে কাজ করতে লাগলো। ছুটির পর আজ প্রথম অফিস থেকে অয়নকে দেখে বলল, আপনাকে এখন কি বলে ডাকবো, স্যার নাকি আগে যেমন ছিলাম তেমন? দ্যাট কি যে বললো না, আমি সেই ছোটই আছি। আমাকে আগের মতো নাম ধরে ডেকো। আচ্ছা ভাই, অনেক দিন ধরে ফাইল দেখি না, অনেক জমা হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখ। অয়ন নিজের মতো করে কাজ করছে। সাথী অয়নের কাছে এসে বলল, স্যার, ম্যাম আপনাকে ডাকে। আচ্ছা আপনি যান, আমি আসছি। মনে হয় তোমার সাথে রোমান্স করবে। দ্যাট কি বলেন? এইটা অফিস। এখন আমাদের সম্পর্ক বস আর কর্মচারী সম্পর্ক। আচ্ছা থাকো, আমি দেখি কি বলে। অয়ন ফাইলটা রেখে কেবিনের সামনে গেল। সাথে রুম থেকে বের হয়ে গেল। অয়ন দরজার সামনে গিয়ে বলল, আসবো ম্যাম। হ্যাঁ আসো। আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শোনো, ছুটির কারণে অনেক ফাইল জমা হয়ে গেছে। 3 দিনের মধ্যে ফাইলগুলো তৈরি করতে হবে। আর আমাদের একটা মিটিং আছে, তাই 3 দিনের মধ্যে যেইভাবেই হোক তৈরি করতে হবে। ওকে, বুঝতে পারছি। এই 3 দিন রাত জেগে করলে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে। আপনি চিন্তা করেন না। ওকে, এইদিকে আসো তো দেখি, কপালে ওইটা কি? অয়ন হাত দিয়ে মুছতে মুছতে বলল, কোথায় কি? আসতে বলছি, আসো। অয়ন নদীর কাছে গিয়ে মুখটা এগিয়ে দিল। নদী মিষ্টি করে হেসে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। অয়ন মুচকে হাসি দিয়ে নদীকে ধরে গালে কিস করে দিল। নদী হাঁ হয়ে তাকিয়ে আছে। মুখ বন্ধ করেন, মশা যাবে। তুমি তো আছো মশা ধরার জন্য। যাই হোক ম্যাম, আমি তাহলে এখন আসছি। আচ্ছা আম্মু, বোন কেমন আছে? আর তুমি খেয়েছো সকালে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খাইছি। আপনি খাইছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আম্মু তোমাকে বাসায় যেতে বলেছে। কাজগুলো শেষ হোক, আপনার মিটিং শেষ হলে যাব, গিয়ে আন্টির সাথে দেখা করে আসব। ও বললেন না খেয়েছেন কি সকালে? হয়েছে। বুঝেছি খান নাই। সারা রাত কাজ করছেন নাকি? অয়ন ক্যান্টিন থেকে খাবার অর্ডার করে দিল। খাবার আসার পর অয়ন নদীকে সোফায় বসিয়ে খাওয়াই দিতে লাগলো। সাথে দরজার আড়াল থেকে দেখে রাগে গজগজ করতে লাগলো। নদী অয়নের হাসি মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে। অয়ন চোখ দিয়ে ইশারা করে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন?
ভাবছি আমাকে রিজেক্ট করা ছেলেটা আজ নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে, সেই আমার স্বামী। অবাক করা বিষয় না? তুমি আমাকে দেখতে পারতে না, তোমার ফোনে আমার নাম্বার সেভ ছিল, বিরক্তিকর। আপনি কিভাবে জানলেন? তুমি যখন গোসল করতে গিয়েছিলে আমি তোমাকে কল দিতে রুমে এসেছি, দেখি তোমার ফোন বাজছে, তুমি নাই। ফোনটা হাতে নিয়ে দেখি আমার নাম্বার বিরক্তিকর লেখা। সরি, আসলে তুমি অফিসে এসে প্যারা দিয়েছো, আর তুমি আমার দিকে যেভাবে তাকাতে ওইটা আমার পছন্দ হতো না, তাই। আর এখন দেখো, আমি নাম চেঞ্জ করছি, বউ নামে সেভ করছি। আচ্ছা অয়ন, আমি আর খাবো না, তুমি এখন যাও, কাজ করো, বিরক্ত করবো না, যাও। আর নদীর দিকে তাকিয়ে বুঝতে পারলো অভিমান করেছে, কিছু বলল না। ও উঠে হাত ধুয়ে চলে গেল। নদী চেয়ারে বসে উপরের দিকে মাথা দিয়ে বসে থাকলো। সাথী এসেছে, নদীকে বলল, ম্যাম এই ফাইলটা নিন। নদী বাস্তব জগতে এসে ফাইলটা হাতে নিল। নদী ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো। নদী নিজের কাজ করতে লাগলো আর অয়ন ফাইলগুলো এক এক করে দেখতে লাগলো। দুপুরের দিকে সবাই খেতে গেছে, অয়ন গেল না। দুপুরে বাসা থেকে কল দিল। অয়ন ফোনটা ধরে বলল, হ্যাঁ বোন, বল। ভাইয়া খাইছো? না রে বোন, পরে খাবো, অনেক কাজ আছে। তুই আম্মু খেয়ে নে। না না, তুমি আগে খাও, খেয়ে নাও। বোন, অনেক ফাইল জমা হয়ে গেছে আর 2 দিন পর মিটিং আছে, যার জন্য এখন কাজ করা দরকার। প্লিজ বোন, বোঝার চেষ্টা কর। আচ্ছা, যখন খাবে আমাকে বলো। কথাটা বলে ফোনটা কেটে দিল। অয়ন কিছু বলতে পারলো না। তখন নদী এসে বলল, রাইসা আমাকে কল দিয়েছিল, তুমি খাবার খেয়ে আসো, আমি একাই আপাতত কাজ করে নিচ্ছি। রাইসা ওইদিকে না খেয়ে আছে। আপনি খাবেন না? না, পেট ভরা আছে, খাওয়ার ইচ্ছে হচ্ছে না। আমি কিছু শুনতে চাই না, আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, আপনি খেয়ে নিয়েন। বলছি তো ক্ষুধা নাই, কানে শোনো না নাকি? না, শুনি না। আপনি কেবিনে যান, আমি আসছি, বাই। আমার জন্য খাবার আনলে ফেলে দিব, বলে দিলাম। অয়ন কিছুটা অবাক হয়ে নদীর দিকে তাকালো। ভাবতে পারছে না এই নদী এভাবে কথা বলছে। অয়ন আর কিছু না বলে একাই চলে গেল। ক্যান্টিনে গিয়ে বসে থাকলো, বাট কোনো কিছু খেলো না। পরে ওর বোনকে ফোন দিয়ে বলল, বোন খেয়ে নে, আমি এসেছি ক্যান্টিনে, তুই আম্মু খা। ওকে। ফোনটা কেটে দিয়ে অয়ন না খেয়ে চলে গেল। আবার কাজে মন দিতে লাগলো। সারাদিন কাজ করে রাত 8টার দিকে সবাই চলে গেল। কয়েকজন থাকলো। শুধু এভাবে কাজ করতে করতে 10টা বেজে যায়। পরে নদী বাহিরে এসে দেখে কয়েকজন যায় নাই। এ কি, আপনারা যান নাই? না ম্যাম, আমাদের ফাইল এখনো পুরো শেষ হয় নাই, আর অয়নের উপর আমরা সবাই এত কাজ চাপিয়ে দিতে পারি না, আর কয়েক ঘন্টায় শেষ হয়ে যাবে। না থাক, সকালে করেন, এখন বাসায় যান, রাত অনেক হয়েছে। আল্লাহ চাইলে আমরা এই ডিলটা পাবো, না হলে নাই। এত কাজ করতে হবে না, আপনারা চলে যান। সবাই যেতে চেয়েছিল, অন নদীর কথাই যেতে বাধ্য হলো। সাথে সাথী চলে গেল। অন কাজটা করতে যাবে, তখন নদী বলল, আমি শুধু ওদের একা বলি নাই, আপনাকে বলছি। আপনি চলে যান, রাইসা আপনার জন্য টেনশন করছে। আপনার ফোন বন্ধ, রাইসা কান্না করছে, আমাকে ফোন দিচ্ছে, যান বাসায়। অন ফোনটা হাতে নিয়ে দেখে আসলে অফ হয়ে আছে। অন নদীর দিকে তাকিয়ে বলল, আজ আমাকে আপনি আপনি করে কথা বলছেন যে? কেন বলতে পারেন না নাকি? আপনি তো আমাকে আপনি আপনি করেন, তাহলে আমি বললে সমস্যা কোথায়? অয়ন কথা বাড়লো না। উঠে ফাইলগুলো ব্যাগের ভিতরে নিয়ে বলল, আপনি চলেন, অফিসে একা থাকবেন নাকি? আপনি যান, আমি চলে যাব। একসাথে বের হই। না ধন্যবাদ, আপনি যান। অয়ন কিছু না বলে বের হয়ে গেল। নদী অয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, আমি জানি অয়ন, তুমি আমাকে ভালোবাসো না, বাধ্য হয়ে আমার সাথে ভালোবাসার ব্যবহার করছো, আমাকে টাচ করছো। তুমি চিন্তা করো না, আমি তোমার উপরে আর জোর খাটাবো না। আমি সব সময় তোমার থেকে দূরে থাকার চেষ্টা করব, বিরক্ত করতে চাই না আর তোমাকে। কথাগুলো ভেবে নদী চোখের পানি মুছে কেবিনে চলে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, বাট নদী বের হলো না।
দেখে রাগ হতে লাগলো। অয়ন আবার অফিসের ভিতর গেল, গিয়ে দেখে নদীর কেবিনের ভিতরে ঢুকে রাগি কিছু বলতে যাবে, দেখে নদী টেবিলের উপরে মাথা দিয়ে ফিকরে ফিকরে কাঁদছে। অয়ন আস্তে আস্তে নদীর কাছে গিয়ে কাঁধে হাত দিল। নদী চমকে উঠল, চোখ তাড়াতাড়ি মুছে সামনের দিকে তাকিয়ে দেখে অয়ন চেয়ার থেকে উঠে রাগী কণ্ঠে বলল, কি ব্যাপার, আপনি এখনো যান নাই কেন? সমস্যা কি আপনার? যেতে বলছি যান, এখনো যান নাই কেন বলেন তো? অয়ন নদীর দিকে তাকিয়ে বুঝতে পারছে না কি বলবে। অয়ন স্বাভাবিক হয়ে বলল, ম্যাম বাসায় চলেন, আর রাতে তো কিছু খান নাই, চলেন। বাসায় রাত জাগলে শরীর খারাপ করবে। কি ব্যাপার, আপনি এখনো যান নাই কেন? সমস্যা কি আপনার? যেতে বলছি না, এখনো যান নাই কেন বলেন তো? কথাটা বলে নদী নিজের ব্যাগটা নিয়ে চলে গেল। অয়ন মুচকি হাসি দিল। তারপর অয়ন বের হলো। রহিম মিয়া অফিস বন্ধ করে দিল। অয়ন বাইকটা নিয়ে রওনা দিল। বাসে গিয়ে ফ্রেশ হয়ে রাইসাকে তুলে খাওয়াই দিয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 9টায় ঘুম ভাঙল। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে ফাইল নিয়ে চলে গেল অফিসে। অফিসের ভিতরে ঢুকতেই নদী রেগে আছে। অয়নকে দেখে বলল, অয়ন সাহেব, আপনার আসার সময় কয়টায়, আসলেন কয়টায়? এইটা আপনার অফিস, আপনি এখানে কাজ করেন। এটা আপনার শ্বশুর বাড়ি না যে যখন ইচ্ছা তখন আসলেন। টাইম মতো আসতে পারেন না? এখন আপনার অফিসে আসার সময় কয়টা বাজে ঘড়িতে একবার দেখেছেন? সরি ম্যাম, আসলে কি আসলে? হ্যাঁ, কেন কোনো কথা শুনতে চাই না। এখন নিজের জায়গায় বসে কাজ শুরু করে দেন, সন্ধ্যার ভেতরে যেতে হবে। ওকে ম্যাম। অনেক খারাপ লাগলো। কিছু বুঝতে না দিয়ে নিজের জায়গায় বসে কাজ করতে লাগলো। আকাশ অয়নের কানে কানে বলল, কি ব্যাপার ম্যাম, তোমাকে বকা দিল? ঠিক তো করছে, অফিসে উনি আমার বস, আর ওনার বকা দেওয়ার অধিকার আছে। আমার ভুল হয়েছে। আচ্ছা, আপনি আপনার কাজ করেন। আকাশ সাহেব আর কিছু বলল না। অয়নের কাজে মন বসছিল না। নদীর কথাগুলো কানে বাজছিল। অয়ন ভাবতে লাগলো, এটা আমার শ্বশুরবাড়ি না, এটা আমি জানি, বাট আপনার এভাবে বলাটা ঠিক হয় নাই। এত সমস্যা হচ্ছে আমাকে নিয়ে, তাহলে সোজা বলে দিতে পারেন আমি আর কাজ করতে আসবো না। সবার সামনে আমাকে অপমান করলেন আপনি। অয়ন মনে মনে কথাগুলো ভেবে ফাইলের দিকে তাকালো। এক এক করে ফাইলগুলো চেক করতে লাগলো। দুপুর হয়ে গেল। রাইসা ফোন দিতেই সোজা মিথ্যা বলে দেয় খাইছে, কিন্তু ও খায় নাই। কাজ শেষ করে আকাশ আর অয়ন একসাথে নদীর কেবিনে গিয়ে বলল, ম্যাম আসতে পারি? জি আসুন। নদী ফাইলের দিকে তাকিয়ে আছে। আকাশ ফাইলগুলো এগিয়ে দিল। অয়ন ফাইল এগিয়ে দিয়ে চলে আসলো। আকাশ নদীকে সব বুঝিয়ে দিল। নদী খুব ভালো লাগলো কাজগুলো। গুড, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আর ম্যানেজারকে ডাক দিয়েন তো। আচ্ছা ম্যাম। আকাশ চলে যায় ম্যানেজারকে পাঠিয়ে দিতে। নদী তার সাথে পরামর্শ করে বের হয় সিলেটে যাওয়ার জন্য। অয়নকে কিছু না বলে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ আপনাদের ছুটি, আপনারা বাসায় চলে যেতে পারেন। আমি আজকে রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। কথাটা বলেই নদী চলে গেল। সবাই খুশি হয়ে যার যার মতো কাজ করতে লাগলো। অয়ন অফিস থেকে বের হয়ে সোজা একটা পার্কে গিয়ে বসে ভাবতে লাগলো, আমি কি এমন করলাম যার কারণে উনি আমার সাথে এমন বাজে ব্যবহার করছে? নাকি আসলে উনি আগের কথা নিয়ে পড়ে আছে? আর দূর, উনি আমার কাছে যেন না আসে। আমি তো এটাই চাইছিলাম। তাহলে আজ কেন উনি আমার থেকে দূরে থাকাতে এত কষ্ট হচ্ছে? আজ কেন ওনাকে কাছে পেতে ইচ্ছে করছে? ওনার অবহেলাগুলো মনে হচ্ছে বুকের ভিতরে কেউ কাটার মতো গেঁথে যাচ্ছে। আর সিলেট চলে গেলেন একবার, আমাকে বললেনও না চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রাখো। আমার সাথে কথা বললে কি হতো? সবার সাথে কথা বলা যায়, শুধু আমার সাথে না। একবার সিলেট থেকে আসেন, তখন বুঝাবো আমাকে কষ্ট দেওয়ার ফল কি হয়। অয়ন কথাগুলো ভাবছে। একটা করে নদীর পানিতে ঢিল ছুটতে লাগলো অনেকক্ষণ বসে থেকে। রাতে বাসে চলে আসলো। শুয়ে থেকে নদীর স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। ভাইয়া কিছু হয়েছে তোমার? না তো। জানি জানি কিছু হয়েছে, বলো কি হয়েছে ভাইয়া? কিস না রে বোন।
ভাবির কথা ভাবছিস নাকি? মার দিব, পড়তে বস যা। রাইসা কিছু না বলে পড়তে বসলো। অয়ন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে হাঁটাহাঁটি করে, সকালে খাবার খেয়ে ঘুরতে বের হয়। সারাদিন ঘোরাঘুরি করে বাসে আসতেই অয়নের আম্মু বলল, রাজীব, বৌমার সাথে কথা হয়েছে? না আম্মু। তুই ফোন দিস নাই? বৌমা মিটিংটা সফল হয়েছে আর বৌমা বলল তোকে নাকি কিসের গিফট দিবে, তাই তোকে 8টার দিকে বৌমার বাড়িতে যেতে বলেছে। কিসের গিফট দেবে আল্লাহ জানে, এখনো রেগে আছে কিনা কে জানে। না রাগ করলে গিফট দেওয়ার কথা বলতো না। অয়ন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। এখন বাজে 7:34, তাই রেডি হয়ে নিল। রেডি হয়ে বাইকটা নিয়ে একটা দোকানে গিয়ে মিষ্টি কিনে নিল। মিষ্টি কিনে নদীদের বাসার দিকে রওনা দিল। বাসার ভিতরে গিয়ে বাইক থামিয়ে সদর দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই সাথে সাথে খুলে দিল। সামনের দিকে তাকাতেই অয়ন দেখতে পেল অয়নের শাশুড়ি। অয়নকে দেখে খুশি মনে বলল, কেমন আছো অয়ন? এতদিন পর বুঝি আমাদের কথা মনে পড়লো? কই এতদিন পর, এই তো কয়েকদিন আগে ঘুরে গেলাম। ভেতরে আসো। অয়ন ভিতরে গিয়ে কাজের খালার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে সবার সাথে কথা বলে নদীর রুমের দিকে চলে গেল। রুমের সামনে গিয়ে নক করলো। কে? ম্যাম আমি। নদীর রাগ হলো ম্যাম কথাটা শুনে, বাট নিজেই ভিতরে ভিতরে রাগ চেপে রেখে বলল, অয়ন সাহেব ভেতরে আসেন। অয়ন ভিতরে ঢুকতেই দেখতে পেল দুইটা ছেলে আর একটা মেয়ে খাটের উপর বসে থেকে হাসাহাসি করছে। একটা মেয়ে অয়নকে দেখে বলল, আর আপনি সেই ছেলেটা না যার সাথে পার্কে দেখা হয়েছিল? তুই চিনিস নাকি? না, চিনি না, পার্কে মাঝে মাঝে দেখতাম। বাট এই ছেলেটা তোদের এখানে? ও আচ্ছা, ওই হলো অয়ন, আর অয়ন এরা আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তাহলে আমি পরে আসি, আপনারা কথা বলেন। ওরা এখন চলে যাবে, আপনাকে কোথাও যেতে হবে না। আচ্ছা দোস্ত, তাহলে আমরা এখন আসছি, অন্য একদিন দেখা হবে, বাই। কথাগুলো বলে চারজন চলে গেল। নদীর চারজনকে এগিয়ে দিতে গেল। অয়ন নদীর খাটে বসে নদীর ছবিটা দেখতে লাগলো। নদীর বন্ধুদের এগিয়ে দিয়ে এসে দরজার সামনে থেকে বলল, অয়ন সাহেব, আপনি আপনার আম্মুর থেকে শুনেছেন যে আমি আপনাকে একটা গিফট দিব। অয়ন নদীর ছবিটা রেখে হাসি মুখে বলল, জি শুনেছি, বাট আমার গিফট লাগবে না। তা কি করে হয়? আপনার গিফট নিতে হবে। দাঁড়ান, দরজা আটকিয়ে দেই। নদীর দরজাটা আটকে দিল। অয়ন মনে মনে খুশি হলো আর ভাবতে লাগলো, দরজা যত আটকাও একদম কাছে আসতে দিব না। আমাকে 2 দিন ধরে অনেক কষ্ট দিয়েছ, আর না, এখন আমিও প্রতিশোধ নিব। কথাগুলো ভাবছিল তখন নদী অয়নের কাছে এসে বলল, সরি অয়ন, তোমার গিফটটা দিতে দেরি হবে। 3 মাস পর দিতে পারবো, কারণ আমাদের বিয়ে হয়েছে কয়েকটা দিন। কথাটা শুনে অয়ন লাফ দিয়ে উঠল। মানে? এইভাবে চমকে উঠলে কেন? তুমি যেটা চাও সেটাই তো দিচ্ছি। তোমাকে সারা জীবনের মতো মুক্ত করে দেব। তোমার আর জোর করে আমার সাথে হেসে হেসে কথা বলতে হবে না, জোর করে আমার সাথে সম্পর্ক করতে হবে না, না জোর করে আমার কেয়ার করতে হবে। অনেক মনের বিরুদ্ধে কাজ করেছো। আমি সত্যিই ভাগ্যবতী, তোমাকে স্বামী হিসেবে পেয়েছিলাম, যে নিজের কথা না ভেবে অন্যের কথা বেশি ভাবে, যে নিজের বিরুদ্ধে গিয়ে অন্যকে সুখে রাখার চেষ্টা করে। তাই অনেক ভেবে দেখলাম, আর তোমাকে নিজের মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না। তোমাকে মুক্ত করে দিব। ডিভোর্স হয়ে গেছে, তুমি মুক্ত হয়ে যাবে। চিন্তা করো না, কেউ তোমাকে ভুল বুঝবে না। আমি সবাইকে নিজে বলবো আমার তোমাকে ভালো লাগে না, তাই তোমার সাথে সংসার করতে চাই না। সো সবাই আমাকে ভুল বুঝবে, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আর হ্যাঁ, একটা কথা বলি, বিয়ে করলে এমন একটা মেয়েকে বিয়ে করো যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবে, যে আমার থেকে তোমার প্রতি কেয়ার করবে। ও সরি, আমি তোমাকে কখনো ভালোবাসি নাই, না তোমার কেয়ার করেছি। আমি সব সময় তোমার উপরে জোর করে গেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ও হ্যাঁ, ভেবো না আমি তোমাকে ডিভোর্স দিলে আবার পরে চাকরি কেড়ে নিব। না, এগুলো কিছুই করব না। আমি তোমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। আমাদের সম্পর্ক 3 মাস পর বস আর কর্মীর মধ্যেকার সম্পর্ক থাকবে। কথাগুলো বলে ফেল এক নিঃশ্বাসে। নদীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নদী আবার বলল,
দেখো না আমার চোখ দুটো কি বেঈমান, আমার কথা একটুও শোনে না। কখন থেকে বলছি চোখের পানি বের হয়ে যাস না, তাও আমার কথা শোনে না। অনবরতে এমনিতেই বের হয়। জানো অয়ন, আমার মনটাই না বেঈমান। ব্যথা পেতে চাই না, বারবার বোঝাই, ওরা বোঝেই না, খালি কষ্ট পায়। ওরা কেন বোঝে না তোমাকে মুক্তি দিলে তুমি সুখে থাকবে? নদীকে আর কিছু বলতে না দি অন নদীকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নদী নিজেকে সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে বলে, অয়ন কাঁদছো কেন? ও তোমাকে মুক্ত করে দিচ্ছে, তার জন্য খুশিতে কান্না করছো তাই না? ওকে তাহলে কান্না করো, খুশিতে কান্না করা ভালো। আর নদীকে ছেড়ে দিয়ে দুইটা বাহু ধরে বলছে, কথাটা বলে অয়ন কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যেতে লাগলো। নদী কান্নায় ভেঙে পড়লো, হাঁটু গেড়ে বসে পড়লো, কান্না করতে লাগলো। নদীর আম্মু অয়নকে কাঁদতে দেখে অনেক ডাক দিল, কিন্তু কোনো কথার উত্তর দিল না। নদীর আম্মু নদীর রুমে এসে দেখে নদী কান্না করছে। নদী কাঁধে হাত দিতেই নদী ওর আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমি অয়নের ভালোর জন্য তোকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু অয়ন আমাকে এখন বলছে ওই আমাকে ভালোবাসে। আম্মু, যখন আমি ওকে খুব কাছে চাইছি তখন তো ওই আমাকে কাছে চায় নাই। আমি যখন ওকে দূরে সরিয়ে দিতে চাই তখন কেন ওই আমাকে কাছে পেতে চায়? আম্মু, আমি এখন কি করব? কি হয়েছে? এইসব কি বলিস? তুই অয়নকে ডিভোর্স দিতে চাস মানে? অয়ন তোকে ভালোবাসে না? এতদিন তাহলে কি ছিল? আচ্ছা শুন, আমি জানি না তোদের মধ্যে কেমন সম্পর্ক, শুধু এতটুকু বলতে পারি, স্বামীদের মন পেতে হলে স্ত্রীদের ধৈর্য থাকা দরকার। এত তাড়াতাড়ি ধৈর্য হারা হলে চলে না। কোথায় স্বামীর মন পাওয়ার জন্য নিজের সমস্ত ভালোবাসা দিয়ে চেষ্টা করবি, তা না করে কি করছিস? স্বামীকে ছেড়ে দিচ্ছিস? পাগল মেয়ে কোথাকার! যা ঘুমা গিয়ে যা। এইদিকে অয়ন বাসে গিয়ে সোজা নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলো। রাইসা পাশে শুয়ে আছে। রাইসা কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ভাইয়া কি হয়েছে, কান্না করো কেন? অয়ন ওর বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাইসা কিছু বুঝতে পারলো না কি হয়েছে ওর ভাইয়ার। অয়ন রাইসার কোনো কথার উত্তর না দিয়ে শুধু কান্না করে গেল। কান্না করতে করতে ঘুমিয়ে গেল। ফজরের নামাজ পড়তেও যায়নি, অয়ন ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরেই মনে হলো কেউ একজন ওর বুকের উপর শুয়ে আছে। ওর বোনকে ভেবে জড়িয়ে ধরলো, কিন্তু অনুভব করলো রাইসার জীবন। বাট এটা একটু বড়, কেমন একটা মেয়েলি ঘ্রাণ আসছে। চোখ খুলে ফেললো, দেখে নদী আয়নের বুকে শুয়ে আছে, শক্ত করে জড়িয়ে ধরে। অয়ন ছাড়াতে যাবে তখন নদী মাথা তুলে বলল, সারা রাত ঘুম হয় না, ঘুমাতে দাও তো। একদম আমাকে ছাড়ানোর চেষ্টা করবে না। আমি আমার স্বামীর বুকের উপরে শুয়ে আছি, পরপুরুষের বুকের উপর শুই নাই। অয়ন বুঝতে পারছে না রাগ করবে নাকি কাঁদবে নাকি হাসবে। অয়ন ধাক্কা দিয়ে নদীকে খাটের উপর ফেলে দিয়ে খাট থেকে নেমে গেল। নদী হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে দিল। অয়ন নিজেকে সামলাতে না পেরে নদীর উপর পড়ে যায়। নদী কিলকিল করে হাসতে লাগে। কি হলো, সেই আমার বুকের উপরে এসে পড়লে তো? তার থেকে শোনো, বারবার আমার উপরে পড়ে যাবে, তার থেকে আমার এই বুকে শুয়ে থাকো। দেখো বুকের ভেতর কি বলছে, শোনো। নদী অয়নের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, শুনতে পারছো বুকের ভেতরে কি বলছে? পিচ্ছি বর, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, ছেড়ে যেও না আমাকে। অয়ন নদীর বাচ্চা কণ্ঠ শুনে ফিক করে হেসে দিল। নদী একধানে অয়নের হাসি দেখতে লাগলো। অয়নকে নিচে ফেলে দিয়ে অয়নের উপর উঠে গাল দুইটা ধরে বলল, এইভাবে সব সময় হাসবে, খুব সুন্দর লাগে। মনে হয় যতদিন বেঁচে আছি শুধু তোমার মুখের হাসি দেখে কাটিয়ে দেই। পাম কম দিন। আপনি এখানে কি করছেন? পাম দিতে যাব কেন? আমার শ্বশুর বাড়ি আমি আসবো না তো কে আসবে? উফ জান, আর একটু আদর করো না। আচ্ছা, তোমাকে করতে হবে না, আমি নিজেই করতে পারি। কথাটা বলে নদী অয়নের উপর থেকে নেমে দরজাটা আটকিয়ে দিয়ে অয়নের কাছে আসতে লাগলো। এইভাবে আমার দিকে আসবেন না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। কন্ট্রোল করতে বলেছে কে? আপনি। নদী অয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। অয়ন কিস দিতে লাগলো। এরপর এক এক করে কিস দিতে লাগলো। অয়ন হেসে নদীকে নিচে ফেলে বলল,
দেখ তুমি তো কিছুই পারো না, আমি শিখিয়ে দেই কিভাবে কিস দিতে হয়। কথাটা বলেই অয়ন নদীকে কিস দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে দুজন সুখের সাগরে ভেসে যেতে লাগলো। নদী অয়নের বুকের ওপর মাথা দিয়ে বলল, কথা দাও এভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে। কথা দিচ্ছি, এভাবে সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, কখনো কষ্ট দিব না, সব সময় ভালোবাসবো আর সব সময় আদর করব। যা দুষ্টু, সারাদিন যদি আদর করো তাহলে বাকি কাজ করবে কে? অফিসের কাজ, সংসারের কাজ কে করবে? তাও ঠিক, দেখ পরে ওইটা নিয়ে ভাবা যাবে, আগে একটু বউকে আদর করে নেই। না না, আর না, অনেক হয়েছে। নদী কথাটা অয়ন না শুনে আবার আদর করতে লাগলো। নদী অয়ন আবার ভেসে গেল সুখের সাগরে।